Dear English literature learners, আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে মেটাফোর, মানে বাংলাতে যাকে বলে রূপক। এটা লিটারেরি টার্ম। মেটাফোর আসলে কি বোঝায়? মেটাফোর, pronounced as a metaphor, is a common figure of speech that makes a comparison by directly relating one thing to another unrelated thing. একটা রিলেটেড থিংয়ের সাথে একটা আনরিলেটেড থিংয়ের একটা কম্প্যারিজন এখানে দেখানো হয় মেটাফোরে। তবে একটা কম্প্যারিজন, যেটা সিমিলি তো একটা কম্প্যারিজন, মেটাফোর একটা কম্প্যারিজন। সিমিলি এবং মেটাফোরের মধ্যে একটা ফান্ডামেন্টাল ডিফারেন্স আছে, সেটা আমি এখনই বলছি। মেটাফোরগুলা আনলাইক সিমিলিস, যেখানে মেটাফোরগুলা ডো নট ইউজ ওয়ার্ডস সাচেস লাইক ওর অ্যাজ, এই কথাগুলো মেটাফোর ব্যবহার করে না, বাট সিমিলিতে এই ওয়ার্ডগুলা দেখা যায়। কম্প্যারিজন দুইটাই, কিন্তু সিমিলিতে লাইক এবং অ্যাজ দেওয়া হয়, আর মেটাফোরে লাইক বা অ্যাজ এই শব্দগুলা না দিয়েই কম্প্যারিজনটা করা হয়। দ্য রাইটার অর স্পিকার রিলেটস দ্য টু আনরিলেটেড থিংস, দুইটা আনরিলেটেড থিংসকে রিলেট করে, দ্যাট আর নট অ্যাকচুয়ালি দ্য সেম, যেটা একই রকম না, দুইটা জিনিস একই রকম না। অ্যান্ড দ্য অডিয়েন্স আন্ডারস্ট্যান্ড দ্যাট ইট ইজ এ কম্প্যারিজন, এবং অডিয়েন্স মানে শ্রোতারা বুঝতে পারে যে এটা একটা কম্প্যারিজন, নট এ লিটারাল ইকুয়েশন। এটা কোনো লিটারালি ইকুয়েশন না, লিটারালি ট্রু না, বাট একটা কম্প্যারিজন, কোনো কিছুকে এমফাসাইজ করার জন্য, জোর দেওয়ার জন্য। দ্য ওয়ার্ড কামস ফ্রম আ ল্যাটিন ফ্রেজ, এটা ল্যাটিন ফ্রেজ থেকে আসছে, টু ক্যারি অ্যাক্রস। এই শব্দটা মেটাফোর এই শব্দটা থেকে এসছে। অর a metaphor does just that. It carries a shared quality or characteristic across into two distinct things. দুইটা ভিন্ন ভিন্ন বস্তুর মধ্যে একটা ক্যারেক্টারিস্টিক্স বা কোয়ালিটি শেয়ার করে মেটাফোর বলে। Writers use metaphor to add color and emphasis. মেটাফোরটা কেন ব্যবহার করে রাইটাররা? এটা কালার ব্যবহার করার জন্য, এমফাসিস দেওয়ার জন্য, টু হোয়াট দে আর ট্রাইং টু এক্সপ্রেস, যেটা রাইটাররা প্রকাশ করার জন্য চেষ্টা করছে সেটাকে আরও ভিভিড করার জন্য, কালারফুল করার জন্য এই মেটাফোর ব্যবহার করা হয়। ফর ইনস্ট্যান্স, উদাহরণস্বরূপ, ইফ ইউ সে সামওয়ান হ্যাজ আ সি অফ নলেজ, যদি আপনি বলেন যে কারো জ্ঞানের সাগর রয়েছে, বাংলাতে যদি বলি, ইউ আর ইউজিং এ মেটাফোর, তখন আপনি একটা মেটাফোর কিন্তু ব্যবহার করছেন টু এক্সপ্রেস হাউ স্মার্ট অর এডুকেটেড দে আর, কতটুকু শিক্ষিত এটা বোঝানোর জন্য। নলেজ অ্যান্ড সি আর নট লিটারালি রিলেটেড, আসলে এগুলো আনরিলেটেড, এই কারণে যে নলেজ এবং সিকে কখনো আমরা রিলেটেড বলতে পারি না। জ্ঞান এবং সাগর এক জিনিস নয়, বাট দে আর ফিগুরেটিভলি রিলেটেড। এগুলা ফিগার অফ স্পিচ হিসাবে ব্যবহার করা হয়, বিকজ দে আর বোথ ইম্যান্স থিংস। কিন্তু দুটার মধ্যে একটা কমন ব্যাপার রয়েছে, সেটা হচ্ছে দুটাই বিশালতা রয়েছে, জ্ঞানেরও বিশালতা আছে, সাগরের বিশালতা রয়েছে। এই দুটাকে আমরা রিলেট করি এই বিশালতা দিয়ে, বাট রিয়েলি দে আর নট রিলেটেড, অ্যান্ড দ্যাট আর ডিফিকাল্ট টু মেজার। এত গভীর বা এত বিশাল যে আমরা পরিমাপ করতে পারি না দুটাকেই। বাই পুটিং দেম টুগেদার, যদি একসাথে এটাকে করি, ইউ ক্যান accentuate how fast a person's knowledge is. জোর দেওয়া হয় বা বোঝানো হয় যে একজন ব্যক্তির কত বিশাল জ্ঞান আছে, এটা দিয়ে আমরা সি এর সাথে তুলনা করে বোঝাই। A lot of common expressions are metaphors, and this includes phrases like heart of gold. এই ফ্রেজগুলো ব্যবহার করি মেটাফোর হিসাবে, যেমন হার্ট অফ গোল্ড, আর কলিং সামওয়ান আর রেড বলি, স্নেক বলি কাউকে, পিগ বলি, শার্ক বলি, এটা ক্যারেক্টারিস্টিক, একটা কোয়ালিটি বোঝানোর জন্য এইভাবে তাদেরকে ডাকি বা বলি। দিস ফিগুরেটিভ এক্সপ্রেশনস আর সো ওয়াইডস্প্রেড, এত ব্যাপকভাবে এগুলো ব্যবহার করা হয় যে উই রিয়েলি স্টপ টু থিঙ্ক অ্যাবাউট দেম, আমরা এগুলো নিয়ে আর ভাবি না, আমরা বললেই বুঝতে পারি কি বোঝানো হচ্ছে। But unless you literally think that someone has gills and fins, you are using a metaphor that when you call them person or shark. যদি আসলে একজন পার্সন তো গিলও থাকে না, ফিন্সও থাকে না, কিন্তু তাদেরকে শার্ক বলা হয় কেন?
বলা হয় কারণে শার্কের কোয়ালিটিটা বোঝানোর জন্য, আর কিছু না। এক্সাম্পলস অফ মেটাফোর্সের কী কী উদাহরণ আমরা একটু নিয়ে আসছি, দেখেন। এক্সাম্পল 1, একটা উদাহরণের মাধ্যমে বুঝাচ্ছি। অল রিলিজিয়নস, আর্টস অ্যান্ড সায়েন্সেস আর ব্রাঞ্চেস অফ দ্য সেম ট্রি। রিলিজিয়ন, আর্ট, সায়েন্স, ব্রাঞ্চেস, এগুলো সবগুলোকে বলেছে একই গাছের শাখা। এগুলো সব একই গাছের শাখা, ব্রাঞ্চেস একই গাছের শাখা। কে বলেছেন? আলবার্ট আইনস্টাইন বলেছেন এই কথাটি, এই মেটাফোরটা ব্যবহার করেছেন। ক্লিয়ারলি আইনস্টাইন ওয়াজন্ট টকিং অ্যাবাউট এ লিটারাল ট্রি। এই যে গাছের কথা বললেন, এটা কিন্তু সত্যিকার অর্থে কোনো গাছ নয়, আইনস্টাইন যে গাছের কথা বলেছেন, বাট হি ইজ শোয়িং আ ক্লোজ রিলেশনশিপ বিটুইন ডিফারেন্ট টপিকস। বিভিন্ন টপিকে একটা রিলেশনশিপ বুঝাতে চাচ্ছেন গাছের সাথে তুলনা করে। বিটুইন ডিফারেন্ট টপিকস, বিভিন্ন টপিক আছে, যেমন সাজেস্টিং দ্যাট দে আর অল পার্ট অফ দ্য সেম লিভিং থিং। তারা সবাই একটা লিভিং থিংয়ের অংশ। হি অলসো বেসিক্যালি রেইজেস অ্যান ইন্টারেস্টিং কোয়েশ্চেন। তিনি আরও একটা মজার প্রশ্ন উত্থাপন করেছেন। এই প্রশ্নটা হচ্ছে, ইফ আর্ট, রিলিজিয়ন অ্যান্ড সায়েন্স আর অল ব্রাঞ্চেস, যদি সমস্ত বিজ্ঞান বা বিজ্ঞান, শিল্প এবং ধর্ম যদি একই ব্রাঞ্চের হয়, হোয়াট উড উই কল দ্য ট্রিজ ট্রাঙ্ক? তাহলে আমরা ট্রির ট্রাঙ্ককে আমরা কী উপাধি দিব? এটা একটা প্রশ্ন করেছেন তার লেখায়। তাহলে এখানে একটা মেটাফোর ব্যবহার করেছেন অ্যালবার্ট আইনস্টাইন, সেটা আমরা এখন প্রকাশ করলাম। এক্সাম্পল 2-এ আমরা দেখতে পাচ্ছি যে এখানে আরেকটা আমরা দেওয়া হয়েছে আমাদের জন্য, দ্যাট ফুটবল প্লেয়ার ইজ রিয়েলি পুটিং দ্য টিম অন হিজ ব্যাক দিস ইভিনিং। ফুটবল প্লেয়ার কি করছে? ইজ রিয়েলি পুটিং দ্য টিম, দ্যাট ফুটবল প্লেয়ার ইজ রিয়েলি পুটিং দ্য টিম, সমস্ত টিমটাকে তার কাঁধে নিচ্ছে অথবা ব্যাকে নিচ্ছে, তার পিঠে নিচ্ছে আজকে সন্ধ্যায়। এই কথা দিয়ে কী বোঝে? এই যে এই ব্যাগটা, এটাই কিন্তু এখানে মেটাফোর হয়েছে। রিয়েলি এই ব্যাগ সমস্ত টিমকে তো সে ব্যাকে নিতে পারে না, তার পিঠে নিতে পারে না, এটা একটা মেটাফোর। এটাকে আমরা একটু এলাবোরেট করি। ফুটবল কমেন্টেটরস ইউজ দিস ফ্রেজ। এই ফ্রেজটা ফুটবল কমেন্টেটর যারা আছেন তারা বলে থাকেন। এ কারণে বলেন অল দ্য টাইম, সবসময় বলে থাকেন, হয় অ্যান এন্টায়ার টিম অ্যাপিয়ার, যখন সমস্ত টিমটা মনে হয় টু বি ডিপেন্ডিং অন ইটস রানিং ব্যাক, দ্য ইমেজ অফ এ সিঙ্গল ম্যান রানিং হার্ড। একজন ব্যক্তি খুব কঠোর পরিশ্রম করছে, উইথ আ হোল ফুটবল টিম, সমস্ত ফুটবল টিমকে নিয়ে তিনি এগিয়ে যাচ্ছেন অন ইস ব্যাক। একজন খুব ভালো থাকেন, ভালো ফুটবল খেলেন, সমস্ত কৃতিত্ব তাকে আমরা দিয়ে থাকি। তো যার কারণে আমরা এই ফ্রেজটা ব্যবহার করা হয়, কমেন্টেটরসরা এই ফ্রেজটা ব্যবহার করে। A whole football team on his back is an expression of hard work and dedication. একজন প্লেয়ার সমস্ত টিমকেই বহন করেন, এটা কি বোঝায়? তার হার্ড ওয়ার্কটা বোঝায়, তার ডেডিকেশন বোঝায় এই মেটাফোরটা দিয়ে। এক্সাম্পল 3-তে আমরা দেখছি, she was a rock star at our last business presentation. রক স্টার, রক মানে শিলা, স্টার মানে তারা। তো উল্কাপিণ্ড যেটাকে বলে, যেটা উপর থেকে নিচে পড়ে, যেটাকে রক স্টার। আসলে রক স্টার, আমরা এই কথাটা মেটাফোরটা এত ব্যাপকভাবে বর্তমানে ব্যবহার করা হয় যে আমরা ভুলেই গেছি রক স্টার আসলে অরিজিনটা কোথায়। This is probably not referring to a literal rock star. সত্যিকার অর্থে কোনো রক স্টারকে বোঝানো হচ্ছে না। Falling from space, যেটা আকাশ থেকে পড়ে, or other common metaphor, অন্যান্য কমন মেটাফোরে যেটা বলা যায় আরও আছে, যে কমন মেটাফোরে আছে যে a musician performing at a rock concert, একজন মিউজিশিয়ান রক কনসার্টে, আমরা রক কনসার্টটাও বলি, এই রকটা ওখান থেকে আসছে। Instead, it simply means the person delivers a great performance at the meeting. খুব ভালো যদি কেউ করে তাহলে আমরা রক স্টার বলি বা রক কনসার্ট বলি।
এখন আমরা দেখছি ইম্পর্টেন্সটা কি মেটাফোরে। লাইক আদার ফর্মস অফ কম্প্যারিজনস, অন্যান্য যে কম্প্যারিজন আছে এগুলোর মধ্যে মেটাফোর অ্যাডস পাওয়ারফুল ডিটেল টু ইউ রাইটিং। লেখার মধ্যে একটা পাওয়ারফুল ডিটেল প্রদান করে মেটাফোর। বাই ব্রিঙ্গিং অ্যান্ড সেন্সরি ডিটেলস, সেন্সরি মানে আবেগের সাথে মিশ্রিত হয়ে একটা ডিটেলস মানে সবিস্তারে কোনো কিছু বলে যেটা আবেগকে নাড়া দেয়, এটার কারণে in the form of metaphors, metaphor এর মাধ্যমে you can make your words more interesting, একটা ওয়ার্ডগুলিকে আরও বেশি ইন্টারেস্টিং করার জন্য এবং রিয়েল করার জন্য, বাস্তব একটা পিকচার দেওয়ার জন্য আমরা এগুলো ব্যবহার করি। হেল্প দ্য রিডার্স ইমাজিন, যাতে করে যারা পাঠক আছে তারা আমরা ভাবের জগতে পাঠিয়ে দিই পাঠকদেরকে এই বিষয়টাকে নিয়ে। অ্যান্ড ইভেন ফিল এ সিন অর ক্যারেক্টার, এবং একটা ক্যারেক্টার বা একটা সিনকে সে একজন পাঠক অনুভব করতে থাকে, অনুভূতির জগতে নিয়ে যায়, সে বুঝতে চেষ্টা করে আরও ডিপলি একটা ক্যারেক্টারকে বা একটা সিনকে। A good metaphor also exercises the reader's imagination. একজন পাঠকের চিন্তাকে চর্চা করায়। It helps him or her to see familiar concepts in a new way. ফ্যামিলিয়ার কনসেপ্ট, ধারণাগুলোকে একটা নতুনভাবে সে ভাবতে শিখে বা ভাবতে শুরু করে। or helps explain কিংবা ব্যাখ্যা করতে শুরু করে otherwise fog topic, কোনো একটা খুব সাদামাটা বা মজা লাগে না এরকম কোনো টপিককেও একটা প্রাণবন্ত বিষয়ে দাঁড় করিয়ে দেয় মেটাফোর। বিকজ মেটাফোর্স আর সো কমন, যেহেতু মেটাফোরগুলো এত কমন, ইউ মে ফাইন্ড দ্যাট দে হ্যাভ অল সর্টস অফ ইফেক্টস, তাদের সমস্ত ধরনের ইফেক্টগুলো এই মেটাফোর রয়েছে। দিস ইজ পার্ট অফ হোয়াটস ইউজফুল অ্যাবাউট অ্যানালাইজিং দেম। এই জন্য এগুলা অ্যানালাইজ করার জন্য এই মেটাফোরগুলোকে আমাদের খুবই দরকার হয়ে পড়ে। ইউ ক্যান টেক ইচ ওয়ান অন ইটস ওন টার্মস, প্রত্যেকটাকে আলাদা আলাদাভাবে তাদের অর্থের সাথে সামঞ্জস্য করে বোঝানো হয়। অ্যান্ড ফিগার আউট, এবং আমরা বুঝতে পারি হাউ ইট ওয়ার্কস উইদিন ইটস ওন স্পেসিফিক কনটেক্সট, এবং যে কনটেক্সটে এটা ব্যবহার করা হয়েছে সেই কনটেক্সটার মাধ্যমে আমরা বিষয়টাকে বুঝতে পারি। অ্যান্ড অ্যাজ ওয়েল, এছাড়াও see in the following sections, নিচের সেকশনে দেখতে পাই there are plenty of metaphors, প্রচুর মেটাফোর রয়েছে that authors use as a sort of reflex। আমরা দেখি যে যারা অথর, লেখকরা এগুলা রিফ্লেক্স হিসেবে ব্যবহার করে। when someone says they have a broken heart, যখন কেউ বলে যে তার broken heart, হৃদয় ভেঙে গেছে, ভগ্ন হৃদয় বা হতাশাগ্রস্ত, they aren't necessarily employing metaphor deliberately. Sometimes they are just looking for a common figurative expression. তারা কখনো কখনো ফিগুরেটিভ এক্সপ্রেশনগুলা ব্যবহার করে। আমরা এখন এক্সাম্পলসের দিকে যাচ্ছি। লিটারেচারে আমাদের কি কি এরকম মেটাফোর আছে সেটার কিছু এক্সাম্পল আমরা তুলে নিয়ে আসি। এক্সাম্পল 1, but soft, what light through yonder window breaks? It is the east and Juliet is the sun. এই অংশটা, এই লাইন দুটি উইলিয়াম শেক্সপিয়ারের রোমিও অ্যান্ড জুলিয়েটের থেকে নেওয়া হয়েছে। উইলিয়াম শেক্সপিয়ার এই মেটাফোরটা ব্যবহার করেছেন। দিস ইজ ওয়ান অফ দ্য মোস্ট ফেমাস মেটাফোর্স, এটা অত্যন্ত একটা বিখ্যাত মেটাফোর ইন অল অফ ইংলিশ লিটারেচার, ইংরেজি সাহিত্যে। অবভিয়াসলি জুলিয়েট ইজ নট লিটারারি দ্য সান, জুলিয়েট কিন্তু আসলে সত্যিকার অর্থে তিনি সূর্য নন। আর রোমিও উড বার্ন টু ডেথ, কিংবা তিনি এমন নন যে রোমিও জ্বলে পুড়ে ছারখার হয়ে যাবে জুলিয়েটের কারণে। সে সূর্য হলে, লিটারালি সূর্য হলে জ্বলে পুড়ে ছারখার হয়ে যেত, বাট লিটারালি তো জুলিয়েট সূর্য নয়, তাহলে রোমিও কীভাবে জ্বলে পুড়ে ছারখার হয়ে যাবে? দ্য ইফেক্ট অফ ইউজিং মেটাফোর হিয়ার, এখানে যে ইফেক্টটা ইজ সিমিলার টু দ্য ইফেক্ট অফ সিমিলি। এটা সিমিলির মতো ইফেক্টটা রয়েছে, বাট স্ট্রঙ্গার, কিন্তু সিমিলির চেয়ে আরও বেশি স্ট্রং একটা কম্পারিজন বা ইফেক্টটা স্ট্রঙ্গার সিমিলির থেকে। বিকজ
Romeo doesn't insert comparing. The Romeo comparingটা insert করে নাই, ব্যবহার করে নাই words, it is line. We get the sense, আমরা সেন্সটা বুঝতে পারি that he is really stunned. সে অবাক হয়ে গেছে by Juliet's beauty. রোমিও জুলিয়েটের বিউটি দ্বারা অত্যন্ত আশ্চর্য হয়ে গেছেন বা অবাক হয়ে গেছেন। she is for him, সে তার কাছে, মানে রোমিও তার কাছে just as radiant as the sun, যেমন সূর্যের মতোই এতটা radiant, উজ্জ্বল, সূর্যের মতোই রোমিওর কাছে জুলিয়েট। Example 2, আমরা 2 নম্বর এক্সাম্পলে যাই। Our words are but crumbs that fall down from the feast of the mind. এখানে ক্রাম্পের কথা বলেছে। ক্রাম্প মানে পৃথিবীর স্তর বা কোনো কিছুর স্তর, ক্রাম্প আমরা ক্রাম্প হিসেবে বুঝি স্তরকে। That fall down from the feast of the mind. Khalil Gibran, sand and foam থেকে নেওয়া হয়েছে এটা। This is more or less a same meaning, একই রকম মিনিং রয়েছে as other overused metaphors, অন্যান্য মেটাফোরের মতো এই অর্থ রয়েছে। Like tip of the icebergs, এটা একটা মেটাফোর, এটার মতো অর্থ, or mere shadows. What's seen and heard in the world is just a tiny fraction of what's going on below the surface. এই কবিতা থেকে এটা নেওয়া হয়েছে। But this metaphor is far more creative. কিন্তু এই মেটাফোরটা অনেক ক্রিয়েটিভ, সৃষ্টিশীল and original. It also has the benefit of being extended to 2 separate comparisons within a single unmixed metaphor. যেমন এখানে crumbs ওই আছে, মাইন্ড আছে, এগুলো সব কি ফিস্ট বুঝাচ্ছে। Example 3 তে আমরা যাচ্ছি। I've eaten a bag of green apples. Sylvia Plath Metaphors নামক লেখায় তিনি লিখেছেন, সিলভিয়া প্ল্যাথ। সেখানে লেখাটাই ছিল মেটাফোর্স নিয়ে, তার লেখাটা। এই মেটাফোর্স নিয়ে যে তিনি লিখেছিলেন যে বিষয়টি, এর মধ্যে একটা লাইন ছিল I've eaten a bag of green apples. এখানে কি বোঝানো হচ্ছে? Sometimes the meaning of a metaphor is not clear. কখনো কখনো ক্লিয়ার না। সিলভিয়া প্ল্যাথ যে সমস্ত মেটাফোর ব্যবহার করেছেন। সিলভিয়া প্ল্যাথস poem Metaphors, একটা কবিতা, এটা মেটাফোর্স নামক কবিতা, is full of figurative language. এখানে figurative language প্রচুর রয়েছে, লাইক দিস ওয়ান, এটার মতোই, whose meaning is not clear. আসলে এই মিনিংটা অনেক সময় ক্লিয়ার ছিল না। ইন জেনারেল, সাধারণত the poem is about Plath's pregnancy. এখানে হয়তো বা প্ল্যাথসের প্রেগনেন্সির অবস্থাটা বলেছে। So this line may refer to her morning sickness, হয়তো বা তার মর্নিং যে সিকনেস আছে এটাকে বুঝিয়েছে। গ্রিন অ্যাপলস মে বি sour and highly acidic. গ্রিন অ্যাপেলটা অনেক বেশি টক এবং অনেক বেশি অ্যাসিটিক। and a bag of them would certainly upset your stomach. এবং প্রচুর যদি সেগুলো খাওয়া হয় তাহলে স্টমাক আপসেট হয়ে যেতে পারে, পেট খারাপ হয়ে যেতে পারে। বাট দ্য অ্যাক্ট অফ ইটিং সো মেনি অ্যাপলস ইজ স্ট্রেঞ্জলি ওভার ইন্ডালজেন্ট, হুইচ অ্যাডস এ ডিফারেন্ট ভিউ টু দ্য মেটাফোর। কিন্তু প্রচুর খাওয়াটা এটা ওভার ইন্ডালজেন্ট, অতিরিক্ত মাত্রা হয়ে যায়। হোয়াট অন দিস মেটাফোর ওয়াজ দ্য রেভেনাস হাঙ্গার। আসলে এটা দিয়ে বোঝানো হচ্ছে সম্ভবত প্রেগনেন্ট থাকা অবস্থায় যে প্রচুর খিদা লাগে, এই খিদাটাকে প্রকাশ করেছেন এরকমভাবে। আবার খেলেও আবার সহ্য হয় না, খেলেও আবার অস্বস্তি লাগে, সেটাও বলেছেন। was the ravenous hunger that caused Plath to eat so many apples. This is one of the very much open to interpretation. এটা এখনো ব্যাখ্যার দরকার আছে, এটা অনেক ব্যাখ্যা আছে এটার মধ্যে। তাহলে মেটাফোর শেষ হলো। আজকে এখানে আমি শেষ করতে চাচ্ছি। পরবর্তী ভিডিওতে আপনাদের সামনে আবার হাজির হব নতুন কোনো বিষয় নিয়ে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবে সবাই।